অনেক দিন আগের কথা। হরিতাল নামের এক শান্ত ও সুজলা সুফলা গ্রামে বাস করত রতন নামের এক অতি সাধারণ কৃষক। রতনের না ছিল কোনো বড় দালান কোঠা, না ছিল বিপুল ধন সম্পত্তি। তার একমাত্র সম্পদ ছিল তার সততা, তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা এবং তার স্ত্রী লক্ষ্মী। রতন নিজের রক্ত জল করে তার ছোট জমিতে চাষ করত। এবার সে গ্রামের নিষ্ঠুর মহাজন রামরতন বাবুর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে জমিতে ভালো বীজ বুনেছিল। প্রকৃতির কৃপায় এবার মাঠ সোনার ফসলে ভরে উঠেছিল। একদিন রতন মাঠে কোদাল দিয়ে মাটি কাটছে, তার কপালে ঘাম। সে সোজা হয়ে দাঁড়িয়ে কপাল থেকে ঘাম মুছছে। লক্ষ্মী দূর থেকে একটি মাটির পাত্রে জল নিয়ে হেঁটে রতনের দিকে এগিয়ে আসে। ওগো, এবার একটু জিরিয়ে নাও, সকাল থেকে তো একটানা খাটছ, রোদের তেজ বড্ড বেড়েছে। নাও, একটু জল খেয়ে বুকটা ঠান্ডা করো। আহা, এই জলের তৃপ্তি যেন অমৃতের মতো। জানো লক্ষ্মী, মাঠের এই সোনার ফসলগুলোর দিকে তাকালে আমার বুকটা জুড়িয়ে যায়। দীর্ঘ কয়েক বছরের খরা আর অভাবের পর এবার মনে হচ্ছে ভগবান আমাদের দিকে চোখ তুলে চেয়েছেন। হ্যাঁ গো, আমিও ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করি, এবার যদি এই ফসলগুলো ঠিকমতো কেটে ঘরে তুলতে পারি তবে আমাদের সব দুঃখের অবসান হবে। ছেলে মেয়ে দুটোকে এবার ভালো জামা কাপড় কিনে দিতে পারবো, আর মহাজনের ঋণটাও শোধ করে দিতে পারবো। ঠিক বলেছ লক্ষ্মী, মহাজনের ওই ঋণের বোঝাটা আমার বুকে পাথরের মতো চেপে আছে। রামরতনবাবু মানুষ ভালো নন, সামান্য এদিক ওদিক হলেই উনি জমি কেড়ে নেওয়ার ভয় দেখান। এবার ফসল বিক্রি করেই সবার আগে আমি তার সুদের টাকা মেটাবো, তারপর আমাদের সন্তানদের পড়াশোনার জন্য পাঠশালায় পাঠাবো। এবার আমরা শান্তিতে ঘুমোতে পারবো। তোমার পরিশ্রমের দাম ভগবান ঠিকই দেবেন। চলো, বেলা অনেক হলো, এখন ঘরে ফিরে চলো। দুপুরে দুটো খেয়ে আবার না হয় বিকালের দিকে এসে কাজে হাত দিও। কিন্তু ভাগ্য বোধহয় রতনের এই হাসি মুখ বেশি দিন সইতে পারল না। দেখতে দেখতে একদিন শান্ত আকাশ কালো মেঘে ঢেকে গেল। মেঘের গুরুগুরু গর্জন আর ধূলিঝড়ে চারিদিক অন্ধকার হয়ে উঠল। শুরু হলো বিধ্বংসী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। রতন ও লক্ষ্মী তাদের ভাঙা ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চরম আশঙ্কায় ছটপট করছে। ঝড়ো হাওয়া বইছে। এ কি হলো রে বাবা, এমন অসময়ে কালবৈশাখী ঝড়! হে ভগবান, আমার মাঠের ফসল, আমার সোনার ধান সব যে নষ্ট হয়ে যাবে। ওগো, ঝড়ের বেগ বড্ড বেশি, শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, মাঠের নিচু জমিতে জল জমতে শুরু করেছে। এখন আমরা কি করব? আমি আর ঘরে চুপ করে বসে থাকতে পারছি না লক্ষ্মী, আমাকে মাঠে যেতেই হবে। জমির আল কেটে জল বের না করে দিলে সব ধান জলের নিচে পচে যাবে। আমি মাঠে যাচ্ছি। না গো, এই ঝড়ে বাইরে যেও না, বজ্রপাত হচ্ছে। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? না লক্ষ্মী, আমার মাঠের ফসল ধ্বংস হয়ে গেলে আমরা না খেয়ে মরে যাব। আমি যাবই। রতন প্রবল বৃষ্টি আর ঝড়ের মধ্যে কোনো মতে হেঁটে নিজের মাঠের দিকে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পুরো মাঠ জলের নিচে ডুবে গেছে এবং তার সোনালি ধান মাটির সাথে মিশে গেছে। রতন চরম হতাশায় কান্নায় ভেঙে পড়ে। হে ভগবান, এ কি খেলা তোমার? কেন আমার সাথে এমন করলে? আমার সব শেষ হয়ে গেল। আমার এতদিনের খাটুনি, আমার সন্তানদের স্বপ্ন সবই জলের তলায় ডুবে গেল। এখন আমি মহাজনকে কি জবাব দেব? আমার সন্তানদের কি খাওয়াবো? ঝড়ের পরদিন সকালে গ্রামের চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন। রতনের ঘরে এক মুঠো চালও অবশিষ্ট ছিল না। তার উপর ছিল মহাজনের ঋণের চরম তাগাদা। নিরুপায় রতন চোখের জল মুছতে মুছতে মহাজন রামরতন বাবুর বড় প্রাসাদে গিয়ে হাজির হল। সে আশা করেছিল এই বিপদের দিনে মহাজন হয়তো তাকে কিছুটা সময় দেবেন। মহাজন রামরতন বাবু তার আরামদায়ক কাঠের চেয়ারে বসে আছেন। পাশে দাঁড়িয়ে তার কর্মচারী মদন। মহাজন মশাই, আপনি তো সবই জানেন, গতকালকে ঝড়ে আর শিলাবৃষ্টিতে আমার মাঠের সমস্ত ফসল জলের তলায় ডুবে গেছে। একটি দানাও আমি ঘরে তুলতে পারিনি। আপনি যদি দয়া করে আমাকে আর কয়েক মাস সময় দেন, আমি পরের ফসলের সময় আপনার সমস্ত ধার কড়ায় গণ্ডায় মিটিয়ে দেব। দয়া করুন মহাজন মশাই।
দয়া? রতন, আমি এখানে কোনো ধর্মশালা খুলে বসিনি যে দয়া দেখাবো। আমি তোমাকে ব্যবসা করার জন্য টাকা ধার দিয়েছিলাম। ফসল নষ্ট হয়েছে তো তাতে আমার কি? আমার টাকা আমার আজই চাই। মহাজন মশাই, আমার ঘরে আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে না খেয়ে আছে। এই মুহূর্তে আমার কাছে একটি কানাকড়িও নেই। দয়া করে আমার জমিটুকু কেড়ে নেবেন না, ওটা আমার পিতৃপুরুষের ভিটে। হিসাবের কাগজ কথা বলে রতন, আবেগ নয়। তুমি যে চুক্তিপত্রে সই করেছিলে তাতে পরিষ্কার লেখা আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে তোমার জমি আমার হয়ে যাবে। আজ থেকে ওই জমি আমার হয়ে গেল। হ্যাঁ রে রতন, মহাজন মশাই তোকে কত বড় সুযোগ দিয়েছিলেন। এখন জমি তো ওনারই। তুই বরং নিজের ভালো চাস তো চুপচাপ জমি ছেড়ে দে। রামরতনবাবু, আপনি আমাদের এভাবে পথে বসাবেন না। আমার মাথা গোজার ঠাইটুকুও চলে গেল। আমরা এখন কোথায় যাব? তুমি কোথায় যাবে না যাবে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মদন, একে আমার বাড়ির সীমানা থেকে বের করে দাও। আর শোনো রতন, আজ সূর্যাস্তের আগেই তুমি তোমার পরিবার নিয়ে ওই জমি ও ঘর খালি করে দেবে, নইলে আমার লাঠিয়াল বাহিনী দিয়ে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জমি ও ঘর হারানোর পর রতনের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। গ্রামের মানুষ মহাজনের ভয়ে রতনকে সাহায্য করতে এগিয়ে এলো না। রতন তার ভাঙা হৃদয়ে স্ত্রীর হাত ধরে নিজের সামান্য কিছু আসবাবপত্র কাঁধে নিয়ে অজানা পথের উদ্দেশ্যে রওনা দিল। গ্রাম ছেড়ে তারা বনের গভীরের দিকে এগিয়ে চলল। ওগো, আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের মাথা গোজার শেষ আশ্রয়টুকু ওই পাষাণ কেড়ে নিল। এখন ওই গভীর জঙ্গলে আমরা কিভাবে বাঁচব? হিংস্র পশু পাখির হাত থেকে আমাদের সন্তানদের কিভাবে রক্ষা করব? ভেঙে পড়ো না লক্ষ্মী। যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের পথ দেখাবেন। মানুষের মন নিষ্ঠুর হতে পারে, কিন্তু বনের এই প্রকৃতি আমাদের ফিরিয়ে দেবে না। চলো, বনের শেষ সীমানায় সরা যায় এক সন্ন্যাসী বাবার কুটির আছে। আমরা সেখানেই আশ্রয় প্রার্থনা করব। আমি শুধু আমাদের সন্তানদের কথা ভাবছি। ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। ঘরে তো কোনো খাবার নেই। আমি আজই জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে নিয়ে আসব লক্ষ্মী। সেই কাঠ বাজারে বিক্রি করে আজ রাতে চাল ডাল কিনে নিয়ে আসব। তুমি ঈশ্বরের ওপর ভরসা রাখো। সৎ পথে চললে তিনি কখনো আমাদের উপোস রাখতে পারেন না। বনের গভীর পথ ধরে হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় এসে পৌঁছল যেখানে একটি ছোট্ট প্রাচীন কুটির ছিল। সেখানে এক বৃদ্ধ সাধু বাবা ধুনি জ্বালিয়ে ধ্যান করছিলেন। সাধু বাবার শান্ত ও করুণাময় চেহারা দেখে রতনের মনে আশার আলো জেগে উঠল। রতন ও লক্ষ্মী সাধু বাবার সামনে গিয়ে প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়ে রইল। সাধু বাবা চোখ খুলে মৃদু হেসে তাদের দিকে তাকালেন। এসো, তোমাদের চোখের জল আর ক্লান্ত মুখই বলে দিচ্ছে যে তোমরা সমাজের অন্যায় ও নিষ্ঠুরতার শিকার হয়ে এখানে এসেছ। প্রণাম বাবা, আমরা হরিতাল গ্রাম থেকে আসছি। মহাজন আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়ে আমাদের পথে বসিয়ে দিয়েছে। এখন এই বনের আশ্রয় ছাড়া আমাদের আর কোনো যাবার জায়গা নেই। দয়া করে আমাদের একটু মাথা গুজার ঠাঁই দিন বাবা। বৎস, এই কুটিরটি শূন্যই পড়ে থাকে। তোমরা চাইলে এখানে থাকতে পারো। মনে রাখবে, জাগতিক সম্পত্তি মানুষ কেড়ে নিতে পারে, কিন্তু তোমার মনের সততা আর সৎ কাজের ফল কেউ কেড়ে নিতে পারে না। ঈশ্বর তোমাদের কল্যাণ করবেন। আপনার অনেক দয়া বাবা। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। এখন থেকে এই ভাঙা কুটিরই আমাদের নতুন স্বর্গ। কুটিরে আশ্রয় পাওয়ার পরদিনই রতন ভোরে উঠে কুড়ুল নিয়ে বনে কাঠ কাটতে চলে গেল। সারা দিন বনের রোদে পুড়ে রক্ত জল করে সে শুকনো কাঠ সংগ্রহ করল এবং সন্ধ্যায় বাজারে গিয়ে তা বিক্রি করল। সেই যৎসামান্য পয়সা দিয়ে সে চাল ও কিছু সবজি কিনে কুটিরে ফিরে এলো। এই নাও লক্ষ্মী, আজকের কাঠ বিক্রির পয়সা দিয়ে সামান্য কিছু চাল, আলু আর একটু নুন এনেছি। আজ রাতে অন্তত সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারবো। এ অনেক গো। যেখানে আমাদের কাল রাতে না খেয়ে থাকার কথা, সেখানে আজ রাতে গরম ভাত আর আলু সেদ্ধ খেতে পারবো। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তাড়াতাড়ি ফুটিয়ে দিচ্ছি। সন্তানদের খাইয়ে যদি কিছু বাঁচে তবে তুমি আর আমি খাবো লক্ষ্মী।
আমার ক্ষুধার চেয়ে তোমাদের পেট ভরাটা বেশি জরুরি। তা কেন হবে গো? আমরা যা পাবো সবাই মিলে ভাগ করে খাবো। সুখের দিনে যেমন আমরা একসাথে ছিলাম, এই দুঃখের দিনেও আমরা একে অপরের পাশে থাকব। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। রতন প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত, কিন্তু ধীরে ধীরে বনের ধারের শুকনো কাঠ শেষ হয়ে আসতে লাগল। বেশি কাঠে আসা রতন একদিন বনের এমন এক গভীরে চলে গেল যেখানে সে আগে কখনো যায়নি। সে ভাবছিল যত বেশি কাঠ সে সংগ্রহ করতে পারবে তত বেশি টাকা সে রোজগার করতে পারবে এবং তার পরিবার একটু ভালো খেতে পারবে। আরে, এটা আমি কোথায় চলে এলাম? চারদিকের গাছপালাগুলো তো বড্ড অচেনা লাগছে। আমি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটাই তো আর খুঁজে পাচ্ছি না। হে ভগবান, এখন আমি কি করব? সূর্য তো ডুবতে বসেছে, বন চিরে অন্ধকার নেমে আসছে। আমি যদি আজ রাতে ঘরে ফিরতে না পারি তবে লক্ষ্মী আর বাচ্চারা বড্ড ভয় পেয়ে যাবে। আমাকে পথ খুঁজে বের করতেই হবে। পথ হারিয়ে যখন রতন গভীর চিন্তায় মগ্ন ছিল, তখনই বনের এক কোণ থেকে একটি মৃদু হলুদ আলোর ছটা তার চোখে পড়ল। বনের এই নিস্তব্ধ অন্ধকারে এমন অদ্ভুত আলো দেখে রতনের মনে কৌতূহল ও ভয় দুই জাগার দিয়ে উঠল। সে সাবধানে পা ফেলে সেই আলোর উৎসের দিকে এগিয়ে চলে। রতন গুহার মুখে গিয়ে দাঁড়ায়। গুহার ভেতর থেকে এক মায়াবী উজ্জ্বল হলুদ আলো বেরোচ্ছে। রতন কুড়ুলটি শক্ত করে ধরে গুহার ভেতর প্রবেশ করে। এ কেমন গুহা? বনের ভেতর এমন আলো তো আমি কখনো দেখিনি। ভেতরে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। কোনো হিংস্র পশুর গর্জন নেই, শুধু এক মায়াবী আলো চারদিক ভরিয়ে রেখেছে। দেখি তো ভেতরে কি আছে। গুহার গভীর পথ ধরে কিছুটা এগোতেই রতন এক অদ্ভুত মায়াবী জগতে পৌঁছে গেল। সেটি কোনো সাধারণ গুহা ছিল না, বরং এক অদৃশ্য জাদু সাম্রাজ্য ছিল। সে সেখানে পৌঁছতেই একজন প্রহরী তাকে ধরে এবং মহারাজের কাছে নিয়ে যায়। চলো, তোমাকে এখন মহারাজের কাছে যেতে হবে। রাজপ্রাসাদে প্রবেশ করার পর রতন দেখল সেখানে বিশাল সোনার স্তম্ভের মাঝে সিংহাসনে বসেছিলেন মহারাজ বিক্রমাদিত্য। তার তেজস্বী কিন্তু শান্ত মুখমণ্ডল দেখে রতনের সব ভয় উবে গেল। ভয় পেও না, উঠে দাঁড়াও। আমাদের এই গোপন জগতে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। বলো, কে তুমি আর কিভাবে এখানে এলে? মহারাজ, আমার নাম রতন। আমি হরিতাল গ্রামের এক হতভাগ্য কৃষক। কালবৈশাখী ঝড়ে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। নিষ্ঠুর মহাজন আমার জমি কেড়ে নিয়েছে। এখন এই বনে কাঠ কেটে কোনো মতে আমার সন্তানদের পেট চালাই। আজ কাঠ কাটতে কাটতে পথ হারিয়ে এই গুহায় এসে পড়েছি মহারাজ। দয়া করে আমাকে ক্ষমা করুন মহারাজ। রতন, তোমার চোখের সরলতাই বলে দিচ্ছে তুমি মিথ্যা বলছো না। তোমার সততা ও কঠোর পরিশ্রমের কথা আমাদের অজানা নয়। এই যুগেও যে মানুষ নিজের চরম কষ্টের মাঝেও সততার পথ বিসর্জন দেয় না, সেই প্রকৃত সৎ মানুষ। মহারাজ, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু কখনো কারোর ক্ষতি বা অসততার আশ্রয় নিইনি। আমি শুধু আমার সন্তানদের জন্য দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করতে চাই। তোমার এই সততাই আজ তোমাকে এখানে নিয়ে এসেছে। রতন, এই নাও এই ছোট থলিটি। এর ভেতর কিছু রাজকীয় সোনার মুদ্রা রয়েছে। এটি কোনো ভিক্ষা নয়, এটি তোমার সততা ও ধর্মের পুরস্কার। এটি নিয়ে ঘরে যাও, নিজের জমি ফেরত নাও এবং আবার নতুন করে জীবন শুরু করো। মহারাজ, আপনি আজ আমাদের জীবন রক্ষা করলেন। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। আমি প্রতিজ্ঞা করছি এই অর্থের কোনো অপব্যবহার আমি করব না। অলৌকিক জগৎ থেকে ফিরে এসে রতন পরের দিন সকালেই বাজারে গিয়ে কিছু মুদ্রা ভাঙিয়ে প্রচুর খাদ্যশস্য, সন্তানদের জন্য নতুন জামাকাপড় এবং স্ত্রী লক্ষ্মীর জন্য একটি লাল রঙের শাড়ি কিনল। এরপর সে সোজাসুজি মহাজন রামরতন বাবুর প্রাসাদে গেল তার ঋণের বাকি টাকা ও সুদের টাকা শোধ করতে। মহাজন রামরতন বাবু তার চেয়ারেই বসে আছেন, পাশে মদন দাঁড়িয়ে আছে। রতন হাসি মুখে সামনে এসে দাঁড়ায় এবং তার কাঁধের থেকে সোনার কয়েনের থলিটি টেবিলের ওপর নামিয়ে রাখে। রামরতনবাবু, এই নিন আপনার সমস্ত ঋণের টাকা।
এবং তার উপর চড়া সুদের পয়সা। আজ থেকে আমি আপনার ঋণ থেকে মুক্ত হলাম। এবার দয়া করে আমার জমির কাগজ আমাকে ফেরত দিন। এ কি সোনার মুদ্রা? রতন, তুই এই 1 সপ্তাহের মধ্যে এত সোনার মুদ্রা কোথায় পেলি? তুই কি কোথাও ডাকাতি করেছিস নাকি কোনো রাজকোষ চুরি করেছিস? রামরতনবাবু, আমি দরিদ্র হতে পারি, কিন্তু চোর নই। ঈশ্বর সৎ মানুষের পরিশ্রমের ফল সব সময় দেন। এটি আমার পরিশ্রম ও সততার ফল। আপনি আপনার টাকা পেয়ে গেছেন, এবার আমার জমির কাগজ ফেরত দিন। মহাজন রামরতনবাবু একটু ঘাবড়ে যায়, কিভাবে সে এত টাকা পেল। কিন্তু যাই হোক, সে টাকা ফেরত দিয়েছে বলে সে তাকে দলিলটি ফিরিয়ে দেয়। এই নাও তোমার দলিল। তোমার জমি আজ থেকে আবার তোমার হলো। কিন্তু মনে রেখো রতন, আমি তোমার উপর নজর রাখব। মহাজন মশাই, রতনের চালচলন কেমন যেন বদলে গেছে। ও নিশ্চয়ই বনে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। এই রতনের মতো ভিখারি একদিনে এত বড় লোক হতে পারে না। নিজের জমি ফেরত পেয়ে রতন আবার মাঠ চাষ করতে শুরু করল। কিন্তু মহাজন রামরতনবাবুর মনে কোনো শান্তি ছিল না। সে রতনের এই আকস্মিক ধনী হওয়ার রহস্য উন্মোচন করতে মরিয়া হয়ে উঠেছিল। সে তার বিশ্বস্ত কর্মচারী মদনকে পাঠায় রতনের উপর নজর রাখতে এবং জানতে যে রতন কিভাবে এই গুপ্তধন পেয়েছে। সন্ধ্যায় রতন ও লক্ষ্মী কুটিরের বারান্দায় বসে কথা বলছে। মদন কুটিরের বাইরে বাঁশের বেড়ার আড়ালে অত্যন্ত মনোযোগ দিয়ে আড়ি পেতে তাদের কথা শুনছে। ওগো, আজ আমাদের মাঠের কাজ বড্ড ভালো হয়েছে। জমিটা আবার সবুজ ফসলে ভরে উঠছে। কিন্তু আমার মনটা বড্ড খটকা লাগছে। ওই মহাজন রামরতন কিন্তু আমাদের দিকে এখনো কুদৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় পেও না লক্ষ্মী, মহারাজের দেওয়া উপহারে আমাদের ভাগ্য ফিরেছে ঠিকই, কিন্তু আমাদের কৃতজ্ঞতা জানানো এখনও বাকি আছে। আমি আগামীকাল ভোরে আবার সেই বনের গভীরের রহস্যময় গুহায় মহারাজ বিক্রমাদিত্যকে প্রণাম ও ধন্যবাদ জানাতে। হ্যাঁ গো, ওনার দয়াতেই আজ আমাদের সন্তানেরা শান্তিতে ঘুমোচ্ছে। তুমি অবশ্যই যেও এবং আমাদের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এসো। ওরে বাবা, বনের গভীরে রহস্যময় গুহা, মহারাজ বিক্রমাদিত্য, তার মানে রতন ওই গুহা থেকেই সব সোনাদানা নিয়ে আসছে। এই খবরটা এক্ষুনি মহাজন মশাইকে দিতে হবে। এবার আমাদের ভাগ্য খুলে যাবে। মদন আর এক মুহূর্তও নষ্ট না করে রাতের অন্ধকারেই মহাজন রামরতন বাবুর কাছে গিয়ে হাজির হল এবং রতন ও লক্ষ্মীর কথোপকথনের সমস্ত খুঁটিনাটি তার কানে তুলে দিল। গুপ্তধনের কথা শুনে মহাজন রামরতন বাবুর লোভী চোখ দুটো চকচক করে উঠল। মহাজন মশাই, রতন আগামীকাল ভোরেই আবার সেই বনের রহস্যময় গুহায় যাচ্ছে রাজাকে ধন্যবাদ জানাতে। ওই গুহার ভেতরেই নাকি অগাধ সোনাদানা লুকিয়ে আছে। সাব্বাস মদন, তুই বড্ড বড় খবর এনেছিস। কাল ভোরে যখন রতন বনের দিকে রওনা হবে, আমি নিজেই তার পিছু নেব। সে আমাকে না জেনেই সেই সোনার গুহার পথ দেখিয়ে নিয়ে যাবে। আর একবার যদি আমি সেই গুহায় পৌঁছতে পারি, তবে সেই গুহার সমস্ত সোনাদানা আমি নিজের দখলে নিয়ে নেব। আমি হব এই অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু মহাজন মশাই, যদি সেখানে কোনো বিপদ থাকে, যদি ওই রাজা আমাদের শাস্তি দেন? দূর বোকা, রতনের মতো একটা ভীতু চাষি যদি সোনা নিয়ে ফিরে আসতে পারে, তবে আমি তো এই গ্রামের জমিদার। আমাকে আটকানোর ক্ষমতা কারুর নেই। কাল ভোরেই খেলা শুরু হবে। পরের দিন ভোরে কুয়াশা ঢাকা বনের পথ ধরে রতন ধীর পায়ে সেই রহস্যময় গুহার দিকে এগিয়ে চলল। সে জানত না যে তার অলক্ষ্যে গাছের আড়ালে আড়ালে লুকিয়ে গ্রামের লোভী মহাজন রামরতন বাবু তার পিছু নিয়েছে। রামরতন বাবুর চোখে ছিল শুধু সোনার মোহ আর অন্তহীন লোভ। চল চল রতন, তাড়াতাড়ি চল। তোর পায়ের ছাপই আমার ভাগ্যের চাবিকাঠি। আজ ওই সোনার গুহা আমার হবে। তোকে আর সোনা নিয়ে গ্রামে বাবুগিরি করতে দেব না। সব সোনা আমি কেড়ে নেব। রতন বনের গভীরে পৌঁছে সেই গুহার সামনে দাঁড়ায় এবং ভক্তি ভরে প্রণাম করে গুহার ভেতর প্রবেশ করে। রামরতন বাবু দূর থেকে তা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওরে বাপরে, সত্যিই তো আলো বেরোচ্ছে গুহা থেকে। রতন ভেতরে ঢুকে গেছে। এবার আমার ভেতরে যাওয়ার পালা। আজ আমার কপাল খুলে গেল।
রতন গুহার ভেতর প্রবেশ করে মহারাজ বিক্রমাদিত্যের দরবারে পৌঁছল এবং শ্রদ্ধা বনত চিত্তে প্রণাম করল। কিন্তু তার ঠিক পিছন পিছন রামরতন বাবুও কোনো অনুমতি ছাড়াই লোভী কুকুরের মতো গুহার ভেতর ঢুকে পড়ল। চারদিকের সোনার স্তম্ভ আর রত্নরাজি দেখে রামরতন বাবু নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং সোনা দানা ছোঁয়ার জন্য পাগলের মতো দৌড়াতে থাকে। রামরতন বাবু প্রাসাদের এক সোনার পাত্রে হাত দিতেই দুটি বল্লমধারী রক্ষী ক্ষিপ্র গতিতে এসে তাকে বল্লম দিয়ে ঘিরে বন্দি করে। রতন বিস্মিত হয়ে রামরতন বাবুর দিকে তাকালো। মহারাজ বিক্রমাদিত্য সিংহাসনে বসে ক্রুদ্ধ দৃষ্টিতে রামরতন বাবুর দিকে তাকালেন। থামো অন্যায়কারী, কার অনুমতিতে তুমি আমাদের এই পবিত্র অলৌকিক সাম্রাজ্যে প্রবেশ করেছ? তোমার চোখে শুধু কুৎসিত লোভ আর পাপের ছায়া দেখতে পাচ্ছি। মহারাজ, দয়া করুন, আমি গ্রামের জমিদার। রতন যদি সোনা পেতে পারে তবে আমারও সোনা পাওয়ার অধিকার আছে। আমাকেও কিছু সোনার থলি দিন মহারাজ। চুপ করো পাপী। রতন তার সততা, তার কঠোর পরিশ্রম এবং তার ধর্মের কারণে এই সোনার অধিকার পেয়েছিল। আর তুমি নিজের গ্রামের দরিদ্র মানুষদের শোষণ করেছ, তাদের জমি কেড়ে নিয়েছ এবং আজ এখানে এসেছ চুরি করতে। আমাদের রাজকীয় সাম্রাজ্য কোনো চোর বা লোভী মানুষের আশ্রয় নয়। মহারাজ, উনি আমাদের গ্রামের মহাজন। ওনারা আমাদের বড্ড কষ্ট দিয়েছেন। রতন, তোমার দয়া ও সরলতাই প্রমাণ করে তুমি কত মহান। কিন্তু এই লোভী পাপী শাস্তির যোগ্য। রক্ষী বাহিনী, এই পাষণ্ডকে বন্দী করো এবং একে আজীবন আমাদের গুহার অন্ধকার কারাগারে বন্দী করে রাখো, যেখানে কোনোদিন সূর্যের আলো দেখতে পাবে না এবং সোনার স্পর্শ পাবে না। মহারাজ, আমাকে ক্ষমা করুন। রতন, আমাকে বাঁচা। আমি তোর সব জমি তোকে দিয়ে দেব। আমাকে বাঁচা রতন। রক্ষীরা রামরতন বাবুকে বন্দি করে অন্ধকারের দিকে নিয়ে চলে গেল। মহারাজ শান্ত হয়ে আবার সিংহাসনে বসলেন এবং রতনের দিকে তাকালেন। রতন, তোমার সরলতা ও দয়ার জন্য আমরা অত্যন্ত সন্তুষ্ট। আজ থেকে তোমাকে আর কখনো কাঠ কাটতে হবে না। তোমার জমি চিরকালের জন্য সুরক্ষিত রইল। তুমি এবং তোমার পরিবার আজীবন সুখে শান্তিতে কাল যাপন করো। এটাই আমাদের শেষ আশীর্বাদ। রামরতন বাবুর লোভ তাকে চিরকালের মতো অন্ধকারের কারাগারে নিয়ে গেল। অন্যদিকে রতন মহারাজের আশীর্বাদে তার নিজের জমিতে আবার স্বাধীনভাবে চাষ করতে শুরু করল। তার ঘরে আর কখনো অভাব ফিরে আসেনি। কিন্তু রতন তার জীবনের এই অলৌকিক ঘটনা থেকে শিক্ষা নিয়েছিল যে অহংকার বা লোভ মানুষকে ধ্বংস করে, আর সততাই মানুষকে রক্ষা করে। রতন তার উর্বর সবুজ ধান খেতে দাঁড়িয়ে কোদাল কাঁধে হাসি মুখে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী তার পাশে এসে দাঁড়িয়েছে। তাদের চোখে মুখে পরম সুখ ও শান্তি। ওগো, আজ মাঠের ফসল দেখে মনে হচ্ছে সত্যি সত্যিই মা লক্ষ্মী আমাদের ঘরে বিরাজ করছেন। আজ আমাদের ছেলেমেয়েরা পাঠশালায় যাচ্ছে, আমাদের আর কোনো অভাব নেই। হ্যাঁ লক্ষ্মী, আমি প্রতিদিন হাত জোড় করে ঈশ্বর আর মহারাজ বিক্রমাদিত্যকে ধন্যবাদ জানাই। আজ আমাদের কাছে সব আছে, কিন্তু আমি কখনো ভুলে যাব না যে আমরা একদিন এক মুঠো অন্নের জন্য পথে পথে ঘুরেছি। আমাদের এই সততাই আমাদের আসল শক্তি। ঠিক বলেছ গো, মানুষের ধন সম্পত্তি চিরকাল থাকে না, কিন্তু তার সততা ও ভালো কর্মের সুবাস চিরকাল মানুষের মনে বেঁচে থাকে। হরিতাল গ্রামের মানুষ রতনকে আজীবন সম্মান ও শ্রদ্ধার চোখে দেখত। রতন কখনো তার অতীতকে ভুলে যায়নি। সে গরিবদের সাহায্য করত এবং সততার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল। এই গল্প আমাদের শেখায় যে পথ যতই কঠিন হোক না কেন, সততা ও ধর্মের পথ কখনো ত্যাগ করতে নেই, কারণ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।